প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার হাউস 6/4 ব্লক ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ইমেজেস অফ ইনোসেন্স। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জল রং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। দ্য ইলিশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী চিত্রমায়া। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা, আমি এখানে বুঝতে পারছি না আঙ্কেল, আপনাকে দোষারোপ করবে কেন? হ্যাঁ, আপনি হচ্ছেন নেওয়াজের বিয়ে দিতে চেয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। প্রতিটা ঘরের বাবা তো এই কাজটা করবে। ভেবে দেখো। আপনি কিভাবে বুঝলেন? না না, আমি ভাইয়ার কণ্ঠ শুনলাম, মনে হলো। কই, আমি তো শুনলাম না। কানের ব্যাপার আছে, আমার কান কিন্তু অনেক শার্প। আরে ওর একটু বাইরে যেতে মন চেয়েছিল, একটু বাতাস খেতে যেতে চেয়েছিল, তাই তো, তাই না? সেটা নীলিমা তো কোনো কথা না শুনে তিরিং বিরিং করে লাফায়। নীলিমা, তুমি এত কেন রাগ করছো বলো তো? রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 30 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। কি মিস্টার শাকিলের মা, কষ্ট হচ্ছে খুব? তা তো একটু হচ্ছে কষ্ট, তবে এই কষ্ট শাকিলের বলা কথার চেয়ে কম। আর আমি কোনো বেইমানরে পদধূলি দেই না। যা ভাই, কি কইতেছেন? আপনি আমার গুরু, আপনিও বেমান আমিও বেমান, কাটাকাটি ভাই, ভুলে যান ভাই। এই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে তো আপনার ছোট বোনের জানার কথা। খবরদার নীলা, এই সব কিছুর মধ্যে আমার বোনকে জড়াবে না। এইসব নোংরামির মধ্যে আমার বোনকে একদম জড়াবে না। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি আন্তর্জাতিক উন্নয়ন পেশাজীবী ও সঙ্গীত শিল্পী রাফি আলম। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর আপনাকেও। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আপনি ইউএসএ তে থাকছেন প্রায় 12 বছর, একটা লম্বা সময়, এবং একই সাথে অনেক বড় চ্যালেঞ্জ আমি বলবো যে পেশাগত জায়গা থেকে আপনি একজন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন এবং একই সাথে বাংলা গান নিয়ে কাজ করছেন। তো এই যে দেশের বাহিরে থেকে এতগুলো কাজের সাথে নিজেকে যুক্ত রাখার পরেও বাংলা গান নিয়ে চর্চা করে যাওয়াটা, এটা কি একটু কঠিন বলে মনে হয়? কঠিন তো অবশ্যই, কারণ বাংলা গান যেহেতু করি, প্রাইমারি অডিয়েন্স সাধারণত বাঙালি বা বাংলা ভাষী হয়। যদিও বিভিন্ন দেশে বাংলা ভাষী অনেক মানুষই থাকেন, কিন্তু সবসময় এত ক্লোজ প্রক্সিমিটিতে পাওয়া যায় না। সেক্ষেত্রে শ্রোতার ক্ষেত্রে বলবো যে দেশের শ্রোতা অবশ্যই বেশি, সো কানেক্ট হওয়ার ব্যাপারটা তো অবশ্যই একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, নিঃসন্দেহে। সাধারণত এই যে দুপুরে যে সময়টা, ইউএসএতে যখন থাকেন, এখন তো দেশে এসেছেন অল্প কিছু দিনের জন্য, কিন্তু যখন ইউএসএতে থাকেন তখন আসলে কি করা হয়, কিভাবে সময়টা যায়? দুপুর তো ইউজুয়ালি এখন লাইফ এমন হয়েছে আফটার কোভিড, দেখা যায় লাঞ্চের ব্রেকটাও থাকে না অনেক সময়। ডিফারেন্ট টাইম জোনে কাজ করতে হয় বিভিন্ন মানুষের সাথে। অনেক সময় দুপুরবেলা কাজ, মিটিং এগুলো নিয়ে পার হয়ে যায়। বা যদি সময় থাকে হয়তো বা হালকা গান শুনি, টুকটাক কিছু একটা করি।
কিংবা জিমে যাই বা ব্যক্তিগত কিছু কাজ থাকলে সেগুলো সেরে ফেলি। আচ্ছা, এই যে ব্যস্ততার কথা বলছেন, আমরা কি বলি যে ব্যস্ততা মানেই আসলে ভালো থাকা, তার মধ্যে মিউজিক সেটা একটা অন্যরকম ইন্সপিরেশন বলতে পারি, আমাদের জীবনকে আরো বেশি গতিময় করে সেটা বলতে পারি, মোটিভেশন তৈরি করে অনেক সময়। যদি আপনার কাছে একজন সিঙ্গার হিসেবে জানতে চাই যে আপনি কিভাবে আসলে মিউজিকটাকে ফিল করেন? অনেক ব্রড একটা টপিক, বাট সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে যে মিউজিকটা অবভিয়াসলি আমার জন্য একটা বিশাল বড় প্যাশনের জায়গা থেকে আসে, এবং এটা আমি মনে করি আমার জন্য একটা রিল্যাক্সেশনের জায়গা। যে সারাদিনের কর্মব্যস্ততার পরে মাথা যখন অনেক কিছু ঘুরতে থাকে, যখন নাকি মিউজিক, একটা গিটার বা একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে যখন বসি একটা গান কম্পোজ করতে বা প্র্যাকটিস করতে, যেটাই করতে, তখন আই ফিল রিয়েলি রিল্যাক্সড অ্যান্ড সারাদিনে সব কিছু ভুলে যায় অ্যাকচুয়ালি, যেটা নাকি অ্যাকচুয়ালি একটা মিউজিশিয়ান বা একটা মানুষের জন্য হয়তো বা দরকার। যে কোনো পেশার যে কোনো যত টক্সিসিটি আমরা গেইন করছি সেটা রিমুভ হয়ে যায় অনেকটা। And through songs I try to also sometimes portray my frustration, যে কোনো কিছু যেটা নিয়ে স্ট্রেস বা যেটা নিয়ে হয়তো রিলিজ, যে গানের কথার ভিতরেও সেটা থাকে, যেটা নাকি সচরাচর মানুষকে বলতে পারছি না, সেটা হয়তো বা গানের ভিতর দিয়ে। হ্যাঁ, এবং এই ব্যাপারটা কিন্তু আপনার গানের মধ্যে আছে যে আপনি এই অ্যাওয়ারনেস টাইপের কিছু গান করে থাকেন যেগুলো সোশ্যাল মেসেজ বলা যেতে পারে। এই চিন্তাটা আপনার মধ্যে ঠিক কবে থেকে কাজ করেছে? এটা বেশ অনেক দিন ধরেই আমি গান করছি তো অনেক বছর ধরে। সো আমার অনেকগুলো গানই আমার এখন পর্যন্ত রিলিজ হয়েছে, কিছু গান ব্যান্ডের থ্রুতে, কিছু গান নিজের, এখন নিজে তো সোলো আর্টিস্ট। সো আমি বলবো প্রায় 10 বছর হয়ে গেল যে আমার নিজের গান যাচ্ছে। সো 10 বছর ধরেই। তার মানে নিজে গান লেখা হয়, গান শুরু করা, কম্পোজ করা এবং সবশেষে নিজের ভয়েস। এই টোটাল প্রসেসটা অনেক চ্যালেঞ্জিং। আচ্ছা, ডিফারেন্ট মানুষ করলে হয়তো কাজটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু একাই যখন আপনাকে করতে হচ্ছে তখন আপনি আসলে কিভাবে কাজটা করেন, প্রসেস করেন কিভাবে? শিওর, আই মিন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকেও অনেকের সাথে কাজ করতে হয়, সব কিছুই একা করি না। দেয়ার ইজ এ টিম নাও। প্রথম দিকের চ্যালেঞ্জটা আরও বেশি ছিল, টু ফাইন্ড আউট দ্য রাইট পিপল, রিক্রুটমেন্ট প্রসেসটা। বাট এখন করতে করতে একটা প্রসেস, একটা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর দাঁড়িয়ে গেছে। সো এখন যেটা হয়েছে যে ওখান থেকে কোনো একটা কম্পোজিশন যদি করি, সেটা যেটা হয় যে আমার এখানে একটা টিম আছে, মিউজিশিয়ানস, মানে বাংলাদেশে একটা টিম আছে, অ্যান্ড তারা আমার প্রোডিউসার, তারা আমার মিউজিশিয়ানস। দে হেল্প মি পুট টুগেদার দ্য মিউজিক, দ্য ট্র্যাক, অ্যান্ড দেন ফাইনালি মিক্স মাস্টার করা, প্যাকেজ করা, অ্যান্ড দেন আমি যখন আবার আমার হাতে ফাইনাল প্রোডাক্টটা পাই, ট্র্যাকটা পাই, তখন আই টেক কেয়ার অফ দ্য ডিস্ট্রিবিউশন, দ্য রিলিজ। বিকজ এখন ইন্টারন্যাশনালি গান রিলিজ করার প্রসেসটাও কিছুটা কনভিনিয়েন্ট হয়েছে আগের তুলনায়। অপরচুনিটি অনেক বেশি, প্ল্যাটফর্ম বেশি, এবং আগে আপনাকে একটা লেবেল কোম্পানি থ্রুতে যেতে হতো, বাট এখন কিছু দিক থেকে টেকনোলজি, থ্যাঙ্কস টু টেকনোলজি, যে অনেক রকমের সুবিধা আছে, এখন আপনি চাইলে নিজেই সেটা করতে পারেন। সো চ্যালেঞ্জেস আছে, সুবিধাও আছে। সো ট্রাইং টু ব্যালেন্স, মানে অ্যাডজাস্ট করে চলতে হয়। ইটস এ প্রজেক্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। প্রত্যেকটা গান, প্রত্যেকটা কম্পোজিশন হিউজ প্রজেক্ট। সো আমি বলবো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড সেখানে এটাই কাজে আসছে। কিভাবে আসলে একজন আর্টিস্ট একটা সময় গিয়ে মনে হয় ম্যানেজার হয়ে যায়, সবকিছু একা হাতে ম্যানেজ করতে করতে। একটি গান শুনি, তারপর আমরা বাকি গল্পে যাব। শিওর। ওয়েল, আমি যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, নানান রকমের সোশ্যাল মেসেজ নিয়ে আমার গান হয়। তো আমার একটা গান, এটা আমার প্রথম সোলো সং, এটা এই বছরের শুরুতে জানুয়ারিতে রিলিজ পায়। গানটার নাম হচ্ছে কথা দাও। ইট ওয়াজ অ্যাবাউট এনহ্যান্সিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল কোয়ালিটি। সো সেই গানের দুটো লাইন গেয়ে শোনাচ্ছি, যেহেতু কোনো ইনস্ট্রুমেন্ট নাই, খালি গলায়। সো একটু অবিশ্বাস কেন দু চোখে, বিশাল বনাদি পুরছে দাবানলে, কি দেখেও কি দেখো না বিস্ময় তুমি, জ্যামে বসে পোড়া তেলের গন্ধে মৃত্যুর দিন গুনি,
হিম নদী গলছে প্রকৃতি ক্রুদ্ধ তোমাতে ক্রমশ যাচ্ছি শেষ দিনে কথা দাও চলো একসাথে করি পৃথিবী আবার কথা দাও সো এটা হচ্ছে গানের মূল ভাবটা। গানটা আপনার লেখা? আমার লেখা। আমার ভীষণ সুন্দর গানের কথাগুলো। ধন্যবাদ। একদম ছোটবেলার দিনগুলো যদি তাকাই আমরা, তাহলে কোন সময়গুলোর কথা খুব বেশি এখন মনে পড়ে বা মিস করেন? স্কুল তো ডেফিনেটলি, ছোটবেলার একদম শৈশব। বিভিন্ন জেলায় অ্যাকচুয়ালি সময় কেটেছে। মাই ফাদার ইজ টু বি ইন গভর্নমেন্ট সার্ভিসেস, তো বিভিন্ন জেলায় এটার জন্য বলবো যে ছোটবেলা থেকেই একটা অ্যাডাপ্টেবিলিটি একটা ব্যাপার হয়তো বা চলে এসছে। সো শৈশবের ওই জায়গাটা খুব এনজয় করতাম, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রেন্ডস, নতুন নতুন ফ্রেন্ডসদের সাথে পরিচয় হতো, খেলাধুলা, সেই উন্মুক্ত নতুন মানুষ, নতুন চিন্তা ভাবনার মানুষদের সাথে, এবং সেগুলো কিন্তু একটা সময় পরে গিয়ে যে জীবনবোধের যে জায়গাটা সেটা অনেকটা পরিপক্ক করে বা পরিণত করে, এবং সেগুলো কিন্তু গানের রূপ দেয়। রাইট, অ্যাবসলিউটলি। অ্যান্ড সব কিছুতে, কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারাক্ট করি একজন আরেকজনের সাথে, সব কিছুর সাথে কিন্তু শৈশবের সেই পরিবেশটা এবং কিভাবে আপনার জীবনটা কেটেছে সেটা খুবই ভীষণ রকমভাবে কানেক্টেড। আর ছোটবেলায় কার কাছে গান শেখা হয়েছিল বা কাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন? শিওর, আই থিঙ্ক এটা কিছুটা জেনেটিক্যালি এসছে। মাই ফাদার ইজ টু বি এ সিঙ্গার, তো উনি রিহার্স করতেন এবং বিভিন্ন জায়গায় উনি অনুষ্ঠানও করতেন। তো উনি যখন রিহার্স করতে যেতেন আমাকে সাথে করে নিয়ে যেতেন, সো দেখতাম। আই থিঙ্ক সেখান থেকেই শেখা। তারপরে স্কুলে, কলেজে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে তো পারফর্ম করতাম, এবং পরবর্তীতে ইউনিভার্সিটিতেও সেটা করেছি। এই তো ছোটবেলা থেকে এইভাবে আমি বলবো যে কিছুটা ফ্যামিলি থেকে, বাকিটা অ্যাকচুয়ালি নিজের চর্চা, নিজের ইচ্ছায় নিজে চর্চা করে এবং শুনেই। মানে মিউজিক যেহেতু আপনার প্যাশনের জায়গা ছিল, তাহলে আপনি তো মিউজিক নিয়ে স্টাডিটা করতে পারতেন। সেটা না করে আপনি ডেভেলপমেন্ট সেক্টরে কেন আসলেন? ডেভেলপমেন্ট সেক্টরে আসার মেইন কারণটাই হচ্ছে অবভিয়াসলি আমাদের সময় না তখনও মিউজিকটাকে এখনো কতটুকু হয়েছে আমি জানি না, যে মেইন স্ট্রিম একটা প্রফেশনাল জায়গা থেকে অ্যাকসেপ্টেন্স পাওয়ার যে ব্যাপারটা, আর একটা ফ্যামিলির একটা প্রেশার থাকে। পার্টিকুলারলি আমাদের সময় তো, আমরা যখন ছোট ছিলাম, এখনও কতটুকু ওই কালচারাল শিফটটা হয়েছে জানি না, বাট ফ্যামিলি ইজ এ হিউজ একটা ইনফ্লুয়েন্সিয়াল একটা জায়গা, যে আপনাকে বলে দিবে যে কি পড়তে হবে, কি করতে হবে, না করতে হবে, এবং আমরা উই আর গিভেন উইথ সাম লিমিটেড অপশনস। সো সেই জায়গা থেকেই আমি বলবো যে কিছুটা বাইন্ডিংস ছিল, সীমাবদ্ধতা ছিল, এই কারণে মিউজিকটার উপরে পড়াশোনা করা হয়নি। ইনফ্যাক্ট আমি যে মিউজিশিয়ান হব বা মিউজিকটাকে আমি এভাবে সিরিয়াসলি পারসুও করব, সেটাও এমন না যে আমার ছোটবেলা থেকেও ডিসিশন ছিল। এটা অনেক পরে এসে, যখন নাকি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি জীবনে উঠলাম, তখন কিছু ব্যান্ড করতাম বন্ধু বান্ধবদের সাথে, মিউজিশিয়ান ফ্রেন্ডদের সাথে মিলে, তখন থেকে টুকটাক আমি বলবো যে মোর সিরিয়াসলি মিউজিকটা নিয়ে, মানে প্রফেশনালি যে কাজ করা যায় সেটা নিয়ে সেই সময়টা থেকে অ্যাকচুয়ালি চিন্তাটা এসেছে। তার আগে যেটা দিয়ে করা যেত সেই ধারণাটাও হয়তো আমার কম ছিল। আচ্ছা, এই যে ব্যান্ড দলের কথা বলছিলেন, ব্যান্ড দল মানে তো বিভিন্ন জায়গায় পারফর্ম করতে যাওয়া, স্টেজ শো করা, এবং একটা ডিফারেন্ট ফিলিং, একটা অন্যরকম ভাইব কাজ করে। তো কোথায় কোথায় যাওয়া হয়েছে ব্যান্ড দল নিয়ে শো করতে? অনেক জায়গায় করা হয়েছে, যে জিনিসটা এখন খুব ভালো লাগে, ইউএসএ তে পারফর্ম করেছি অনেকগুলো স্টেটে, কানাডাতে পারফর্ম করেছি। সেটা কি রিসেন্ট টাইমে? উইদিন লাস্ট 5-6 ইয়ার্স। অ্যান্ড দেন তার আগে দেশে থাকতে ঢাকাতেই মূলত পারফর্ম করা হতো, বিভিন্ন কর্পোরেট শোতে, ইউনিভার্সিটির শোতে, আন্ডারগ্রাউন্ড শো করতাম। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড যেহেতু ছিলাম অ্যাজ এ ড্রামার, তো তখন বিভিন্ন আন্ডারগ্রাউন্ড কনসার্টগুলোতে পারফর্ম করা হতো। আচ্ছা। এবং সম্প্রতি এখন আমরা তো ইউএসএতে যেহেতু থাকি, মূলত বেশিরভাগ অনুষ্ঠানগুলো ইউএসএতেই হয়।
গুড থিং ইজ এবার যেহেতু দেশে আসছি একটা বেশ কিছু দিনের জন্য, সামনে এই ট্রিপে আমার 2টা শো আছে বাংলাদেশেই, ঢাকাতে। সো সেটা নিয়েও কাজ চলছে, 13 তারিখ এবং 15 তারিখে 2টা শো, সো সেটা নিয়েও কাজ চলছে। বাহ, চমৎকার। তো দেশের বাইরে যখন বাংলা গান করেন, সেটা তো একটা কনসার্টের মধ্যে হচ্ছে করছেন বা স্টেজ শো আমি যেটাকে বলছি, তো সেখানে আসলে বাংলা গানের যে গ্রহণযোগ্যতা সেটা কতটুকু, মানে প্রবাসী বাংলাদেশি ছাড়াও অন্যান্য যারা আছে তাদের মধ্যে বাংলা গানের গ্রহণযোগ্যতা কতটুকু? এটার একটা ইন্টারেস্টিং টেক হচ্ছে যে বাইরের যারা লোকাল অডিয়েন্স, most of them actually they don't care about probably the language much. তারা যেটা করে যে তারা যে কোনো মিউজিক ভালো হলেই হলো, and they enjoy the ambience, the experience of it. যে কারণে বাংলা আমরা অনেক কনসার্ট, অনেক শো করেছি যেটা নাকি লোকাল ভেন্যুতে, যেখানে নাকি অ্যাকচুয়ালি আমাদের জন্য ফরেনার বাট তারা ওখানকার লোকাল আমেরিকানস যারা, তারাই অডিয়েন্স হিসেবে ছিলেন এবং তারা পুরো আমাদের সোলো শো 2 ঘন্টা 2.5 ঘন্টা দে এনজয়েড ইট ভেরি মাচ। সো উই হ্যাভ ইন এ ওয়ে উই টেক, এটা অ্যাকচুয়ালি শান্তির জায়গাটা অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যান্ড বাংলা গানটা এই কারণেই করি যেহেতু মাতৃভাষা বাংলা, যে বাংলা গান করে কিছু মানুষ হয়তো বা বাংলাদেশটাকে নতুন করে চিনল এবং বাংলা গানটাকেও তারা, এবং বাংলাদেশকে আপনি কোথাও না কোথাও রিপ্রেজেন্ট করছেন, এটা অনেক বড় একটা শান্তির জায়গা। জি, সো ওই জায়গা থেকেই যত চ্যালেঞ্জ বললেন শুরুতে, সব কষ্ট সবকিছুই খুব ভালো লাগে তখনই যখন নাকি লাইভ শো করি অ্যান্ড দেখি যে বিভিন্ন দেশের বিভিন্ন রেসের মানুষ এসে সুন্দর করে গানগুলো এনজয় করছে, এটাই খুব ভালো লাগে। আসলে আপনি বলছিলেন যে আপনি ড্রামস বাজাতেন, আপনি এখন পর্যন্ত কি কি ইনস্ট্রুমেন্ট বাজানো শিখেছেন বা দখলে আছে? ড্রামস ডেফিনেটলি, আই ক্যান প্লে গিটার অ্যান্ড টুকটাক কিবোর্ডও। এটা হচ্ছে গান কম্পোজ করার জন্য বেয়ার মিনিমাম যতটুকু দরকার হয়, কারণ আলটিমেটলি মিউজিশিয়ানরা আমার গান বাকি ইনস্ট্রুমেন্টগুলো প্লে করছে যখন নাকি ফাইনাল ট্র্যাক তৈরি হচ্ছে, বাট নিজের গান কম্পোজ করার জন্য আমি বলবো যে টুকটাক গিটার এবং কিবোর্ড তো পারি, যা লাগে যতটুকু লাগে, বাট ড্রামসটা আমি বলবো যে কমফোর্টেবলি এন্ড কনফিডেন্টলি ওইটা আমি প্লে করতে পারি বিসাইড সিঙ্গিং। আচ্ছা, এই যে গান লেখা, সুর করা, কম্পোজ করা, এগুলো সবকিছু আপনি নিজের গানের জন্য করছেন, কিন্তু অন্যান্য আর্টিস্টদের জন্য আপনার কাজ করা হয় না, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে আমি তো একজন, যখন নাকি একটা গান নিয়ে চিন্তা করি, আমি আমার ভয়েসটা নিয়ে এটা স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে চলে আসে আমার ভিতরে, যে আমি কিভাবে গানটা গাবো, আমি কিভাবে গানটাকে শুরু করব, মানে আপনার যে স্টাইলটা সেটা জেনে তারপর আপনি কাজটা করছেন, জেনে আমি কাজ করছি। এবং আমি যখনই কাজ করছি সেটা হচ্ছে গিয়ে আপনাকে শুরুতে যেটা বললাম যে আমার ভিতরের যে চেতনা বা আমার ভিতরে যে চিন্তাধারা, সেগুলো নিয়ে গানের টপিকগুলো বা থিমগুলো হয় বা মেসেজগুলো হয়। সো আমার ধারণা যে আমি যেই ফিলটা নিয়ে আমার গানগুলো করছি, সেটা যদি আরও একজন নিয়ে মানে আপনার গানগুলোকে গ্রহণ করে সে তার মতো করে পরিবেশন করে, কতটুকু করতে পারবে বা কতটুকু হবে ঠিক সেটা আমি জানা নেই। আর সেকেন্ড বিষয় যেটা আরেকটা হচ্ছে যে সত্যি কথা বলতে যে কখনো এই জিনিসটা চিন্তা করে দেখিনি, বাট আপনি আজকে বলেছেন হয়তো এটা নিয়ে চিন্তা করা দেখা যাবে যে করা যেতেই পারে, যে অন্য মানুষের জন্য গান লেখা এবং সুর করা, এটা ডেফিনেটলি করা যেতেই পারে। হয়তো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, একটা ডিফারেন্ট স্টাইল তৈরি হবে সেক্ষেত্রে। এক্স্যাক্টলি। সামনের দিনগুলোতে এমনিতে কি চিন্তা আছে, কোনো পরিকল্পনা আছে কি, বা কোনো স্বপ্নের জায়গা আছে যেটা করতে চান? আমার তো স্বপ্নের জায়গা হচ্ছে যে বাংলাদেশের ছোটবেলায় অনেক বড় বড় ভেন্যুতে কনসার্ট দেখেছি, কখনো করার সুযোগ পাইনি। বাংলাদেশের সেই ভেন্যুগুলো যদি বলি মিউজিক্যালি, একটা হচ্ছে আপনার আর্মি স্টেডিয়াম, ইটস আ হিউজ ফর এ মিউজিশিয়ান, ইটস আ হিউজ থিং টু বি দেয়ার অ্যান্ড পারফর্ম। সো আমার স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে যে এরকম একটা ভেন্যুতে কোনো দিন অনেক মানুষের সামনে পারফর্ম করব, এটা একটা স্বপ্ন। সিমিলারলি যেটা নাকি অ্যাকচুয়ালি আমেরিকাতে সেই সুযোগটা অলরেডি হওয়া শুরু হয়েছে, যে আই গেট টু পারফর্ম ইন ন্যাশনাল ভেন্যুজ। ওখানকার যেসব বড় বড় ভেন্যু এবং গভর্নমেন্ট এনলিস্টেড যেসব ন্যাশনাল ভেন্যু থাকে, সেসব থিয়েটার্স এবং ভেন্যুতে অলরেডি পারফর্ম করছি এবং আরও বড় ভেন্যুতে পারফর্ম করব, সেটাই স্বপ্ন, সেটাই ইচ্ছা।
এবং যে গানগুলো করছি প্রত্যেকটা গানেরই একটা কোনো সোশ্যাল মেসেজ থাকে। আশা করি যে আমার গান শুনে যদি কিছু মানুষ, অল্প মানুষও যদি তাদের একটু চিন্তাধারার পরিবর্তন আসে ইন এ পজিটিভ ওয়ে, দ্যাট উইল বি মাই লাইক অ্যাচিভমেন্ট। রাইট। সকল স্বপ্ন এবং প্রত্যাশার জায়গাগুলো যেন পূরণ হয় সেটাও আমরা চাই। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য এবং সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আরও একটি গান শুনবো আপনার কণ্ঠে। খুবই রিসেন্টলি করা গানটি, টপিকটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি হিউম্যানিটেরিয়ান বা পিস, শান্তির জায়গা থেকে, যদিও গানের টপিকটা হচ্ছে গিয়ে কিছুটা যুদ্ধ রিলেটেড কথাটা। এবং গানটা লিখেছে হচ্ছে তানজির শুদ্ধ, সুর করেছে জয় সিদ্দিক, আমার গাওয়া। গানটার নাম হচ্ছে মৃত্যুর কোরাস। সেই গানের দুটা লাইন গেয়ে শোনাচ্ছি। শুনি। কবে থামবে এই যুদ্ধ, প্রতিবাদ আজ বাকরুদ্ধ, আলো আসবে কবে আবার, কবে কাটবে এই আধার, মৃত্যু ভয় কেন আজ কাটছে প্রতিক্ষণ, কখন কে জানে হারাচ্ছে প্রিয়জন, যুদ্ধের মানে যে হারায় জানে, চারিদিকে ধ্বংসের আভাস, শিশু মরে ঘুমের ঘোরে, ভেসে আসে আর্তনাদে মৃত্যুর কোরাস। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।